দাদু, ও দাদু, আমাকে ওই গল্পটা শোনাও না, যেটা ওই গ্রামের ডাইনির গল্প। আরে বাচ্চারা, এখন রাত হয়ে গেছে। এত ছোট বাচ্চাদের রাতে ভূত প্রেতের গল্প শোনা উচিত নয়। দাদু, এখন আমরা বড় হয়ে গেছি, প্লিজ আমাদের ওই গল্পটা শোনাও না। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যখন তোমরা এত বেশি জিদ করছো তাহলে শুনিয়ে দিচ্ছি। এই গল্পটা আজ থেকে অনেক বছর আগের পুরনো। সময় ছিল 1999, যখন গ্রামে দশেরার পর্ব চলছিল। সব লোকেরা মেলা দেখতে যাচ্ছিল, আর তখনই কিছু লোক মিলে সড়কের ওপর একটা লম্বা শাড়ি পরে থাকতে দেখে। ওই শাড়িটা দেখে কারোর কিছু ঠিক লাগলো না। সবারই ওই শাড়িটাকে ডিঙিয়ে রাস্তা ক্রস করার ইচ্ছে হলো, কিন্তু একটা বেয়াড়া ছেলে মোটেই মানল না, আরও ওই শাড়িটাকে ডিঙিয়ে দিল। সড়কের পাশ দিয়ে পেরোনোর পর সবাই বাঁশবাগানের কাছ থেকে একটা আওয়াজ শুনতে পেল, যেটা জলের পড়ার আওয়াজ ছিল। একদম মনে হলো যেন কেউ স্নান করছে। সবাই যখন ওইদিকে টর্চ মারল, তখন তারা একটা মহিলাকে স্নান করতে দেখল, কিন্তু পরের মুহূর্তে সবার টর্চ একসাথে ফিউজ হয়ে গেল, আর আবার অন্ধকার ছেয়ে গেল। সবাই বুঝতে পেরে গেল, সে যাই হোক না কেন, এটা কোনো পেতনি বা ডাইনি হবে। সবার সন্দেহ একদম এটাই ছিল। সবাই সেই রাতে তাড়াতাড়ি ওখান থেকে বেরোলো। পরের সকালে গ্রামে একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে একটা ডাইনি এই গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছে। আর ওই ছেলেটা যে গত রাতে ওই শাড়িটা ডিঙিয়েছিল, সে সেই রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এই সব খবরগুলো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর গ্রামের সবাই ওই ডাইনির মারাত্মক কথা আলোচনা করতে লাগলো। প্রায় দশেরা, দীপাবলির মতো অনুষ্ঠানে গ্রামে গঞ্জে ডাইনি পেতনি ঘুরে বেড়াতে থাকে। এটা একটা সাধারণ ব্যাপার ছিল, তাই সবাই ভাবলো যখনই দশেরা কাটবে সব কিছু শান্ত হয়ে যাবে। কিন্তু এরকম হলো না, বরং ওই ডাইনির গড়ার সর্বনাশ তার জন্ম নিয়ে ফেলেছিল। দশেরার 10 দিন পেরোনোর পরেই গ্রামে হঠাৎ তুফান এসে গেল। সমস্ত গৃহপালিত পশু মরতে লাগলো। কেউ মাঝরাতে ওদেরকে মেরে ওদের পুরো রক্ত চুষে নিত। বাচ্চারা অবধি জ্যান্ত জন্মাচ্ছিল না। গর্ভবতী মহিলাদের বাচ্চা তাদের গর্ভেই মরে যেত। সবার এটাই ধারণা ছিল যে এই সবের কারণ ওই ডাইনিটাই, যে নিজের অভিশাপ দিয়ে পুরো গ্রামকে বরবাদ করে দিয়েছে। গ্রামে এখন কৃষিকাজও অসম্ভব হয়ে গেছিল। জমিতে মাটি অনুর্বর হয়ে গেছিল, সব ফসল শুকিয়ে গেছিল, আর এই কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিয়েছিল। কিন্তু দাদু, এই ডাইনি লোকেদেরকে এইভাবে কেন মারছিল? ও কি কোনো প্রতিশোধ নিতে এসেছিল? না, ও কোনো প্রতিশোধের উদ্দেশ্যে আসেনি। ওই গ্রামটাকে নিজের অধীনে করতে চেয়েছিল, কারণ ও আমাদের গ্রামটাকে নিজের আড্ডা করতে চেয়েছিল, যে পরামর্শটা ওকে এক তান্ত্রিক দিয়েছিল। কিছু বছর আগে গ্রামবাসীরা ওই তান্ত্রিকের এই জঘন্য কাজের জন্য পিটিয়ে পিটিয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল। আর তারই পরামর্শ শুনে ওই ডাইনিটা আমাদের গ্রামকে লক্ষ্য করেছিল। তাহলে দাদু, এর পরে কি হলো? ওই ডাইনিটা সবাইকে মেরে দিয়েছিল? না খোকা, সবাইকে মারাটা সম্ভব ছিল না, কিন্তু যে নিয়ম বিধিকে মানে না
সে ওই ডাইনির জালে খুব সহজেই ফেসে যেত। নিয়ম? কেমন নিয়ম দাদু? যেমন সূর্য ডোবার পরে ঘরের দরজা জানালা বন্ধ করে নেওয়া, কারোর দরজা খটখটানোর পর দরজা না খোলা। কিন্তু এ থেকে ডাইনি শান্ত হয়ে বসেনি, বরং ও অন্য আরেকটা উপায় বার করলো। এখন তো বিয়ে অনুষ্ঠানও গ্রামে করা সম্ভব ছিল না, না হলে ডাইনির কাছে একটা বিরাট সুযোগ থাকতো নিজের শিকারকে ফাঁসানোর। ও গ্রামের সব লোকেদেরকে নিজের বশে করতে শুরু করে দিল, আর তা থেকে অন্যদের ক্ষতি করা শুরু করে দিল। আস্তে আস্তে ওই ডাইনির আতঙ্ক বেড়ে যেতে লাগলো। দাদু, তাহলে গ্রামবাসীরা ওই ডাইনির হাত থেকে মুক্তি কি করে পেল? গ্রামবাসীরা ওই ডাইনির আতঙ্কে ঘাবড়ে গেছিল। এরই মাঝে সবার মুখে খবর শোনা গেল এই কাজ ওই তান্ত্রিকেরই, যাকে 3 বছর আগে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা রেগে গিয়ে লাল হয়ে ওই তান্ত্রিকের ঠিকানা খুঁজলো, আর তারপর তাকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে বলল, শুনবে তান্ত্রিক, ওই ডাইনিকে যে করে হোক গ্রাম থেকে বার কর। আমরা জানি তুই ওই ডাইনিকে আমাদের পেছনে লাগিয়েছিস। যদি তুই এরকমটা না করিস তাহলে তোকে আমরা এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যে তুই তন্ত্রবিদ্যাও ভুলে যাবি। গ্রামবাসীরা ওই তান্ত্রিকের কাছ থেকে তার কবচটা কেড়ে নেয়, যার মাধ্যমে সে বেঁচে ছিল। যদি কিছুদিনের মধ্যে ওর কবচটা না পায় তাহলে ও নিজের সব শক্তি হারিয়ে ফেলবে, যে জন্য তার এত বছরের তপস্যা মাটি হয়ে যাবে। তান্ত্রিককে বাধ্য হয়ে গ্রামে আসতেই হলো। সে বছরের শেষ রাতে সাধনা শুরু করলো। সাধনাতে আমি আর আমার সাথে আরো 2জন সাথী বসেছিল। তান্ত্রিক এবার মন্ত্র জপ করতে শুরু করলো। ওই ডাইনি কিছুক্ষণের মধ্যে সামনে এসে হাজির হলো। সে খুবই ভয়ঙ্কর চেহারা নিয়ে এসেছিল। ওকে দেখে আমরা সবাই ভেতর থেকে কেঁপে উঠলাম, কিন্তু পালাতেও পারতাম না। যদি পালাতাম তাহলে আমাদের প্রাণ ত্যাগ করতে হতো। এবার তোকে এই গ্রামটা ছেড়ে দেওয়া উচিত। আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। উদ্দেশ্য তো তোর পুরো হয়ে গেছে, আমার নয়। আমি এখানে তোর উদ্দেশ্যের জন্য এসেছিলাম, কিন্তু যাব নিজের উদ্দেশ্য পুরো করে। ওই ডাইনি গ্রাম ছেড়ে যাওয়ার জন্য মানল না। তারপর নিজের সব থেকে শক্তিশালী যজ্ঞ শুরু করে দিল। আর অনেক ঘন্টা এই সাধনা চলার পর শেষমেশ ওই ডাইনি দুর্বল হয়ে গেল। আর তারপর তান্ত্রিক ওকে সামনের বট গাছের সঙ্গে বেঁধে দিল। মুক্ত হওয়ার জন্য তান্ত্রিক ওকে গ্রাম ছেড়ে যাওয়ার শর্ত রেখে দিল। দেখ, যদি তুই চাস যে তুই আজীবন এই গাছে বাঁধা হয়ে থাকবি তাহলে এখনো তোর জিদ তাকে ছাড়িস না। আর যদি তুই এই গ্রামটাকে ছাড়ার কথা দিস তাহলে আমি তোকে মুক্ত করে দেব। ঠিক আছে তান্ত্রিক, আমি এই গ্রাম ছেড়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে যে এখানে উপস্থিত কোনো লোক আজকের ঘটনার উল্লেখ কখনো কারোর কাছে করবে না। তা না হলে আমি তার সামনে চলে আসব আর তাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই ওই ডাইনি অজ্ঞান হয়ে যায়, আর তান্ত্রিক ওকে গাছ থেকে মুক্ত করে দেয়, আর গ্রাম আবার আগের মতো হয়ে যায়। আরে দাদু, তুমি তো বললে যে ওই ডাইনি সবার কাছে এটা দাবি রেখেছিল যে কেউ ওই রাতের ঘটনার উল্লেখ কারো সাথে করবে না, না হলে ও সামনে এসে যাবে। তুমি তো আমাদেরকে এই সব কিছু বলে দিলে। হে রাম, হে আমি কি করে ফেললাম? বুড়ো বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে যে নিজের মৃত্যুকে ডাক দিয়ে ফেললাম। তখনই ঘরের লাইট চলে গেল, আর হালকা আলোয় ওই 3 জন
সামনে একটা বড় মহিলার ছায়া দেখতে পেল। আর তখনই দাদুর গম্ভীরভাবে ছাতির যন্ত্রণা শুরু হলো। আর দাদুর গল্প আর তার জীবনের সময় এখানেই সমাপ্ত হয়ে গেল। রাত প্রায় 1টা বাজে। গ্রামের বাইরে একটা পুরনো গুহা থেকে মন্ত্র উচ্চারণের আওয়াজ আসে। ওম ত্রম্বকম আর এক আজমাহি তান্ত্রিক সুগন্ধিত পুষ্টি অগ্নি বর্ধনম। প্রজ্বলিত করে। ওম ত্রম্বকম তান্ত্রিক আজমাহি না থেমে সুগন্ধিত মন্ত্র পড়ে পুষ্টি যাচ্ছিল। বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। এই ডাইনি, আমি জানি তুই এখানেই কোথাও আছিস। আমি তোর এখানে উপস্থিতি অনুভব করতে পারছি। লুকোনোর কোনো লাভ হবে না, আমার সামনে আয়, না হলে তোর সাথে ভালো হবে না। নে, এসে গেছি আমি। চলে যা এখান থেকে। চুপচাপ এখানে বসে পড়। আমি বসবো না, তোর যা করার করে নে। হ্যাঁ, বসেছে তো নাকি? ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। এই মন্ত্র জপ বন্ধ কর, বন্ধ কর তান্ত্রিক, এই মন্ত্র জপ বন্ধ কর। তুই এই গ্রামবাসীদের কেন বিরক্ত করছিস? ছেড়ে দে এই গ্রামটাকে। তান্ত্রিক, তুই আমার আর গ্রামবাসীদের মাঝে আসিস না, না হলে তুইও মারা পড়বি। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। বন্ধ কর, বন্ধ কর। ডাইনি নিজের শক্তি দিয়ে তান্ত্রিককে এখানে ওখানে ছুঁড়ে ফেলছিল। তান্ত্রিক মন্ত্রের জপ আরো জোরে জোরে করতে লাগলো। ডাইনি নিজের হাত পা ছুঁড়তে লাগলো আর সিঁদুরটা হাওয়ায় উড়াতে লাগলো। মহাকালীর আদেশে আমি তোকে বশে করছি। এটা তুই ভালো করলি না তান্ত্রিক। এখন থেকে তুই আমার বশে থাকবি। আমি এই গ্রামকে অভিশাপ দিচ্ছি, আমি ফিরে আসব কোন এসেছে, আর এই গ্রামটাকে বরবাদ করে দেব। কেউ বাঁচতে পারবে না, একজনও বাঁচবে না। কিছুদিন পর গ্রামবাসীরা ডাইনিকে ভুলে যায় আর তার অভিশাপটাকেও। জয় নামের এক যুবক নিজের পড়াশুনো পুরো করে 6 বছর পর নিজের গ্রামে ফিরে আসছিল। পরিবারের সবাই খুব আনন্দে ছিল। আরে ভাই, তাড়াতাড়ি চলো, ট্রেন এসে গেছে হবে। চলো চলো, আমি তো কখন থেকে তৈরি হয়ে বসে আছি। কিন্তু যখন ওরা স্টেশনে পৌঁছলো তখন জয়ের সঙ্গে একটা মেয়ে ছিল। বাবা, এ আমার স্ত্রী রাখি। তুই 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 বিয়ে কবে করলি? 3 মাস হয়ে গেছে। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে বাবা। ভাবলাম তোমাদের দুজনকে সামনে থেকে বলবো। আমি জানি তুমি খুব রেগে যাবে, কিন্তু আমার কথা শুনে সিদ্ধান্ত নিও। কথা আলোচনা পরে করবে। বাহ, কি দারুণ বৌমা। এখন বাড়ি চলো, সব কথাবার্তা বাড়ি গিয়ে করে নিও। চলো। জয়ের বাবা খুশি ছিল না, কিন্তু মা খুশি ছিল। মা, আমি জানি আমি ঠিক করিনি কিছু না বলে বিয়ে করে, কিন্তু একবার বাবা আমার কথা শুনে নিলে তাহলে সে আমার সিচুয়েশনটা বুঝে যাবে। কথাটা সেটা নয় জয়, তোর বাবা অন্য কোনো কারণে চিন্তা করছে, সেই পুরনো চিন্তা। কোন পুরনোর কথা বলছো মা? সেই ডাইনির অভিশাপ, যে সে আবার ফিরে আসবে। কোন এসে যে এরকম কিছু হবে না বাবা। ওই ঠগবাজ বাবা
গ্রামবাসীদের থেকে টাকা আদায় করার জন্য মিথ্যে কথা বলেছিল। নিজের গ্রাম থেকে কত ছেলেরা শহরে গিয়ে বিয়ে করে নিল, কারোর কিচ্ছু হয়নি, সবাই খুশি আছে। তুমি চিন্তা করো না, এরকম কিছুই হবে না। এরকম কিছু না হোক সেটাই ভালো হবে খোকা। ওরা সবাই বউকে নিয়ে গ্রামে পৌঁছলো। বউ ঘোমটা দিয়ে রেখেছিল। জয়ের বাবা এখনো খুব চিন্তায় দেখাচ্ছিল। তখনই জয়ের বাবার ফোনে একটা কল চলে এলো। কি? কবে? কি করে হলো? কি হয়েছে বাবা? যেটা হওয়ার কথা নয়, যে তান্ত্রিক ডাইনিকে বশে করে নিয়েছিল সে মরে গেছে। কি? জয়ের মা নিজের ঘর থেকে একটা সোনার হার নিয়ে বাইরে চলে আসে। এটা আমি তোর জন্য বানিয়ে রেখেছিলাম আজকের দিনটার জন্য। বৌমা, আজ তোর প্রথম দিন না? জয়ের মা বৌমার হাতে ওই হারটা দিল, আর যখনই তার ঘোমটা খুলে দেখল তখন সে ভয়ে চিৎকার করে ওঠে। হ্যাঁ, আমি এসে গেছি। কোণে ডাইনি হয়ে গেছিল, আর ডাইনি জোরে জোরে হাসছিল। আর জয়ের মা ডাইনিকে দেখে রুমের বাইরে পালানোর চেষ্টা করতে লাগলো। তখনই দরজা বন্ধ হয়ে যায়। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এত বছর পর আবার স্বাধীন হয়েছি আমি। ডাইনি মায়ের চুল ধরে এদিকে ওদিকে পটকাতে শুরু করলো। শাড়ির আঁচল তার গলায় ফাঁসি হয়ে তাকে মারতে লাগলো। তখনই বাবা দরজা খটখট করলো। ডাইনি মাকে পাখার সাথে ঝুলিয়ে দিল। আরে শুনছো, দরজা খোলো। চিৎকারের আওয়াজ শুনে বাবা জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। আর সামনের দৃশ্যটা দেখে সে অবাক হয়ে রয়ে যায়। পাখার নিচে জয়ের মায়ের লাশ ঝুলছিল। আরে কি হয়ে গেল? ডাইনি রুমের একটা কোণে বসেছিল। আর কোনো লাভ নেই, ও মারা গেছে। বাবা এখানে ওখানে পালাতে লাগলো। জয়ের নাম হেঁকে হেঁকে ওর বাবাও তার পেছনে দৌড়লো। জয়, জয়। দৌড়তে দৌড়তে বাবা নিচে পড়ে যায়। ডাইনি বাবার উপরে এসে বসে যায় আর নিজের নখ দিয়ে বাবার ছাতি ফাল করে দেয়। বাবা খুব জোরে চিৎকার করে ওঠে। তখনই জয় ঘরের ভেতরে চলে আসে। অদ্ভুত তো, এখানে তো কেউই নেই। বৌমা এলো, সবাই ছেলেকে ভুলে গেল। জয় রুমে চলে যায়। ডাইনি নিজের পিঠের দিকে দাঁড়িয়েছিল। জয় পিছন থেকে ডাইনিকে গলা জড়িয়ে ধরে। রাখি, কেমন লাগলো আমাদের ঘর আর আমার মা বাবা, বলো? জয় আয়নায় যখন দেখে তো ও ডাইনিকে দেখতে পায়। জয় ভয়ে এদিকে ওদিকে দেখতে শুরু করে। ও ওর মা আর বাবার মৃতদেহ দেখতে পায়। তখনই ডাইনি নিজের হাতে জয়ের গলা কেটে দেয়। কোণে ডাইনি গ্রামের প্রত্যেকটা ঘরে গিয়ে লোকেদেরকে মেরে ফেলল। সব গ্রামবাসীরা মারা পড়ল। গ্রাম বরবাদ হয়ে গেল। আমি বলেছিলাম আমি ফিরে আসবো কোণে সেজে।
এখন কেউ আমাকে বার করে দেখাও এই গ্রাম থেকে। মায়া, এটা এমন একটা শব্দ, যদি কেউ এতে একবার ফেঁসে যায় তাহলে ওখান থেকে বাইরে আসার চেষ্টায় সে কত জিনিস হাত থেকে হারিয়ে ফেলে। আজকের কাহিনীটাও এমন একটা গল্পের উপর কেন্দ্র করে যেখানে কোনো এক সময় এক মায়াবী ডাইনির কবজা হয়ে থাকত। সে খুবই অবাক করে দেওয়ার আন্দাজে সবার স্বীকার করত। আরে শ্যামল বাবু, এখন তোমাকে কি আর বলি, কাল রাতে ওই ডাইনি আমার দরজার সামনেও বাটি নিয়ে এসেছিল। আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু দরজা খুলিনি, নাহলে কালকেই আমার মৃত্যু নিশ্চিত ছিল। হ্যাঁ বাবলু, তুমি একদম ঠিক করেছো। ও নিজের মায়া দিয়ে যে কাউকে ফাঁসিয়ে নিজের জালে ফাঁসাতে পারে। তাছাড়া এই গ্রামের অনেকজন ওর জালে ফেঁসে গেছে। এখন আমার ব্যাপারে তুমি তো ভালো করেই জানো, তোমার বৌদি অনুপমার ডেলিভারি আছে, তাই সেও বাপের বাড়ি গেছে, আর তাই আমাকে আরো সতর্ক থাকতে হবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। এমনিতেও এই গ্রামে গর্ভবতী মহিলাদের থাকাটা উচিত নয়। এখন কি আর বলি, এই গ্রামটা এখন গ্রাম কম শ্মশান ঘাট বেশি মনে হয়। কিন্তু একটা কথা বলো আমাকে, আমি তো অনেক সময় ধরে শহরে ছিলাম, তাহলে আমি এর ব্যাপারে এখনো অবধি কিছু জানি না কেন? এমন কি বিশেষ আছে ওই ডাইনির মধ্যে যে সবাই ওর থেকে এত বেশি ভয় পায়? আচ্ছা, তাহলে তুমি এখনো ওই গল্পটা জানোই না? গ্রামের বুড়ো থেকে বাচ্চা অবধি ওই মায়াবী ডাইনির ব্যাপারে জেনে গেছে। বলো ভাই, গল্পটা কি? যদি এখন তুমি এই গল্পটা না জেনে থাকো, তাহলে জেনে আর লাভ নেই। বেশি জানলে আরো মারাত্মক হতে পারে। এভাবে ঘুরিয়ে ফিরে আমার সঙ্গে কথা বলো না, পরিষ্কার করে বলো গল্পটা কি। দেখো, এখন সন্ধে হতে চলেছে, বাড়ি পৌঁছে নিশ্চিন্তে বলবো। এখন বলাটা মোটেই ঠিক হবে না। কেমন ভীতু লোক তুমি ভাই! এখন রাস্তাও অনেক লম্বা, কথা বলার জন্য কিছুই বেঁচে নেই। এই লতায় রাস্তাও পার করে নেব তাড়াতাড়ি। চলো বলো এবার। শ্যামল বারবার জেদ করতে করতে বাবলু মেনে গেল, আর ভগবানের নাম জপ করে ওই মারাত্মক ঘটনার উপর থেকে পর্দা তোলার চেষ্টা করা হলো, যে কারণে পুরো গ্রাম ভয় পেত। দেখো, এখন তুমি এত জিদ করছো বলে তোমাকে বলতে রাজি তো হলাম, কিন্তু একটা কথা মনে রেখো, যদি রাস্তায় কোনো সময় কোনো রকম ভয়াবহ কিছু অনুভব হয়, তাহলে ভুল করেও পেছনে ঘুরে তাকাবে না, আর না কোনো আওয়াজের পিছু করবে। আমি এরকম এই জন্য বলছি, কারণ এটা করা তোমার অনেক আগে থেকে অভ্যাস হয়ে রয়েছে। হ্যাঁ আমার ভাই, আমি তখন কিছুই বলবো না, তুমি বলা শুরু করো। অনেক বছর এই গ্রামে দূর থেকে একটা মহিলা এসে বাস করছিল। ওর একটা কুটির ছিল। সকালে ও একটা সাধারণ বুড়ির মতোই ছিল, কিন্তু রাত নেমে আসার পর কি জানে কি চমৎকার হয়ে যেত, যে ওই কুৎসিত দেখতে বুড়ি মহিলা একটা সুন্দরী অপ্সরায় বদলে যেত, আর গোটা গ্রামে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়াতো। আর ওর আসল উদ্দেশ্য এটা ছিল ঘুরে বেড়ানো যুবক ছেলেদের তাদের ঘরে পৌঁছে দেওয়া, না হলে কোনো পথিকের সাথে সাথী হয়ে ওঠা। কিন্তু এটা শুধুমাত্র ওর মায়াই ছিল, আসলে ওর কারোর প্রতি কোনো রকম টান ছিল না, বরং ও এই সুযোগ নিয়ে নজর রাখতো, আর ঘুরে বেড়ানো লোকেদেরকে নিজের কুটিরের কাছে নিয়ে আসতো আর পুঁতে দিত। খুব ভালো, কিন্তু একটা কথা বলো, ও কোনো গ্রামেরও মহিলা হতে পারতো। এটা কে বলেছে যে ও সেই ডাইনিটাই? এই কথাটাও একদম ঠিক বলেছ তুমি, কিন্তু এরও একটা পরিচয় আছে।
ওই মহিলা কখনো তোমার চোখে তাকাবে না। ও শুধু নিজের মায়া তৈরি করবে, আর যদি শুরুর অর্ধেক মিনিটে তুমি ওর জালে ফেসে যাও, তখন তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না। বাবলু শ্যামলকে ওই মারাত্মক ঘটনার ব্যাপারে বলে দেয়। তারই সাথে এখন ওরা জঙ্গলের ধারেও পৌঁছে যায়। কিন্তু তখনই ওদের একদম পেছন থেকে কোনো ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। আমার মনে হচ্ছে ওই মায়াবী ডাইনি আমাদেরকে দেখে ফেলেছে। এখন তাড়াতাড়ি পালাও এখান থেকে। এ তুমি কেমন কথা বলছো বাবলু? কোনো বাচ্চা জঙ্গলে হারিয়ে গেছে আর মা বাবার কাছে যাওয়ার জন্য কাঁদছে, আর তুমি এখান থেকে কাপুরুষদের মতো পালানোর কথা বলছো? কেউ একদম ঠিকই বলেছিল। যখন ভাগ্যে জীবনের অন্ত লেখা থাকে, তখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। আর এটাই এখন তোমার সঙ্গেও হচ্ছে। যদি এখন না পালাও, তাহলে বন্ধু আমার, এরপর আমাদের দেখা সোজা তোমার কবরই হবে। এইটুকু বলে বাবলু পুরো জোর লাগিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু শ্যামল এখনো নিজের মনের প্রশ্নের ঝামেলায় আটকে ওখানেই দাঁড়িয়ে রয়ে যায়, আর তারপর আস্তে করে পেছনে ঘুরে তাকায়। শ্যামল এখন যা দেখতে পেল সেটা দেখে ওর হুঁশ উড়ে গেল। মাটিতে ওর নিজের গর্ভবতী স্ত্রী অনুপমা পড়েছিল, যে যন্ত্রণায় ছটফট করছিল। অনুপমা, তুমি তো বাপের বাড়ি গেছিলে, এখানে কি করছো? শ্যামল ভাবতে লাগলো, হয়তো বাবের বাড়ি থেকে ঘরে ফেরার সময় ওই জঙ্গল দিয়ে আসছিল। সে তো ভাগ্য ভালো যে শ্যামলও এখানেই ছিল। তখনই একটা গভীর কুয়াশায় পুরো রাতটা ছেয়ে গেল। শ্যামল অনুপমার চোখে বারবার দেখে ওকে সাহস জোটানোর কথা বলছিল, কিন্তু সেটাই হলো যেটার ভয় ছিল। অনুপমা বারবার শ্যামলের দিকে তাকানোর দিক এড়িয়ে যাচ্ছিল, ঠিক সেইভাবে যেমনটা বাবলু ওই মায়াবী ডাইনির গল্প শোনানোর সময় বলেছিল। তখনই শ্যামল ওই বাচ্চাটার কান্নার আওয়াজটা শুনতে পেল। হঠাৎ করে ওর মনে একটা খেয়াল এলো যে যদি বাচ্চা পেটের ভেতরে রয়েছে, তাহলে ওর কান্নার আওয়াজ কি করে শোনা যাচ্ছে। এটা ভাবার সঙ্গেই ও ঠিক নিজের সামনে একটা কুটির দেখতে পেল। এখন শ্যামল সবকিছু বুঝতে পেরে গেছে যে এটা এখন ওর সাথে আসলে কি হচ্ছে। এটা আসলে একটা মায়া ছিল, যেখানে ও আটকে রয়ে গেছে আর জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছে। শ্যামল ওখান থেকে পালানোর জন্য তক্ষুনি উঠে পড়ে, আর তখনই অনুপমা ওর হাত ধরে নেয়, আর ওই বুড়ি পেতনি অর্থাৎ মায়াবী ডাইনিতে পরিণত হয়ে যায়, যার আশেপাশে জাদুকরী ছবি প্রকট হতে শুরু করে। হঠাৎ শ্যামল মাটির ভেতরে অন্তর্নিহিত হতে লাগে, আর এইভাবেই নিচে যেতে যেতে মাটিতে দফন হয়ে যায়। বাবলু সব থেকে বড় ভুল এটা করেছিল যে ও সময় আর জায়গাটা দেখে। ও এই গল্পটা তখন শুনিয়েছিল যখন ও ওই মায়াবী ডাইনির কুটিরের কাছ দিয়ে পার হচ্ছিল। আজও ওই গ্রামের জঙ্গল ওই মায়াবী ডাইনির আতঙ্কে কেঁপে ওঠে, কারণ মানুষ একবার মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, কিন্তু মায়ার থেকে বেঁচে পালানো মানুষের ভাগ্যে লেখা।